আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ভাই বোনেরা, ফার্স্ট বি ইউনিট সাস্টেইন কোর্সের অন্তর্ভুক্ত গণিতের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে রয়েছি জুবায়ের হোসেন, জুবায়েরস ইংলিশ একাডেমি প্ল্যাটফর্ম এবং জুবায়েরস ম্যাথ ফর ইউনিভার্সিটি এডমিশন বইয়ের লেখক। বর্তমানে পড়াশোনা করতেছি সাস্টের ইংলিশ ডিপার্টমেন্টে। জুলাই গণ অভ্যুত্থানের পর ফার্স্ট বি ইউনিটের যে নতুন মান বন্টন করা হয়েছিল, সেই মান বন্টনের আলোকে এসএসসি জেনারেল ম্যাথ থেকে যে প্রশ্নটা করা হয়েছে 2024-25 সালে, সেই প্রশ্নটা আজকের ক্লাসে আমরা সহজ উপায়ে একের অধিক প্রসেসের মাধ্যমে সমাধান করতে চেষ্টা করব। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, যদি a is equal to √2 plus 1 হয় তবে a square plus 1 by a square এর মান কত? এখানে এ একটা চলক, এই চলকের মান হচ্ছে √2 plus 1 দেওয়া আছে। এখান থেকে a square plus 1 by a square রাশিটার মান বের করতে হবে। এই প্রশ্নটা আমি 4টা প্রসেসে সমাধান করে দেখাবো, যাতে তোমরা তোমাদের বেসিকটা স্ট্রং করতে পারো। এখনো যারা তোমাদের প্রস্তুতি শুরু করো নাই, আজকের ক্লাসটা যদি করো, তো তুমি এখান থেকে 50% না 70% না, তোমার 5% প্রস্তুতি কমপ্লিট করতে পারবে। এই প্রশ্নটা আসছে তোমাদের এসএসসি জেনারেল ম্যাথ বইয়ের 3য় অধ্যায় বীজগাণিতিক রাশি অদ্যবর্তী 2011 সালের পর থেকে এই 2025 সাল পর্যন্ত যে ভর্তি পরীক্ষা হয়েছে, সেখানে প্রত্যেক বছর এই বীজগাণিতিক রাশি 3য় অধ্যায় থেকে প্রশ্ন এসেছে। তার প্রমাণ হিসেবে আমি তোমাদের জুবায়েরস ম্যাথ বইয়ের প্রথম দিকে যে বিগত 10 বছরের প্রশ্ন বিশ্লেষণ করেছি, সেই প্রশ্ন বিশ্লেষণের ক্ষেত্রে শুধু দেখাতেছে যে 3য় অধ্যায়টা দেখো একবারও কিন্তু মিস নাই। তার মাঝে 2024-25 সালে যে প্রশ্নটা করা হয়েছে, সেখানে এই বীজগাণিতিক রাশি 3য় অধ্যায় থেকে 4টা প্রশ্ন চলে আসছে। বুঝতেই পারতেছো এই অধ্যায়টা কতটুকু গুরুত্বপূর্ণ। আর যে বছরগুলাতে কোন অধ্যায় থেকে প্রশ্ন এসেছে সেগুলাও কিন্তু এখানে আছে, আমি আর দেখাবো না, সেটা সাস্টেইন কোর্সের ভিতরে অন্তর্ভুক্ত করেছি। প্রসেস 1 এর মাধ্যমে আমরা এটা সমাধান করব, সেটা হচ্ছে বর্গের সূত্র প্রয়োগ করে। সো বর্গের সূত্র প্রয়োগ করার আগে এইখানে যেটা দেওয়া আছে a is equal to √2 plus 1, এটাতে একটু এক্সট্রা কাজ করতে হবে, সেটা শুধু এই রাশিটার মান পাওয়ার জন্য। তো এটার বিপরীত মান আনতে হবে, কারণ এখানে একটা বিপরীত চলক কিন্তু আছে। তো যদি এটার বিপরীত হয়, তাহলে আমরা লিখতে পারি সুতরাং 1/a is equal to 1/√2 plus 1। a is equal to এটার বিপরীত হচ্ছে 1/a is equal to 1/√2 plus 1। আদৌ কি এটা সত্য? a এর বিপরীত যদি এখানে প্লাস থাকে, তো প্লাসের বিপরীত আমরা জানি মাইনাস, তাহলে অবশ্যই এখানে মাইনাস মান আনতে হবে। মাইনাস মান আনার জন্য এখন 1/এর যে মানটা আছে, এটার লব ও হরের সাথে √2 minus 1 গুণ করি। √2 plus 1 √2 minus 1, লব এবং হরের সাথে √2 minus 1 গুণ করার ফলে হরে তোমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে যায়। কিভাবে সূত্র হয়? √2 হচ্ছে a আর 1 হচ্ছে b, সো a plus b into a minus b, a plus b into a minus b সমান সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে আমরা কি লিখতে পারি? √2 minus 1 বাই হচ্ছে √2 অর্থাৎ a স্কোয়ার মাইনাস হচ্ছে 1 স্কোয়ার। ঠিক আছে, এখন এখানে রুটের ভ্যালু হচ্ছে হাফ, তার উপরে স্কোয়ার। যদি হাফ আর স্কোয়ার গুণ হয় তাহলে হবে 1, তার পরবর্তীতে 2 এর উপরে সেই 1 চলে আসবে। তো 2 এর উপরে 1 লেখা যে কথা, 2 লেখা একই কথা। তাহলে এখানে হবে √2 minus 1/2 minus 1 সমান সমান আমরা এটাকে লিখতে পারি √2 minus 1।
আমি বলেছিলাম এই এ এর বিপরীত 1/√2 + 1 এটা হচ্ছে মিথ্যা। তাহলে সত্যটা কি? সত্যটা হচ্ছে এই প্লাসের বিপরীত, যেটা কিনা আমরা ক্যালকুলেশন করে পেয়েছি √2 - 1, এটা হচ্ছে সত্য। এখন আমাদের প্রয়োজন হচ্ছে এই রাশির মান। এই রাশির মান পাওয়ার জন্য এখন a প্লাস 1/a যোগ করি। যদি যোগ করি, এর ভ্যালু হচ্ছে √2 + 1, 1/a এর ভ্যালু হচ্ছে √2 - 1 প্লাস √2 - 1 সমান আমরা লিখতে পারি 2√2। এটা হচ্ছে a প্লাস 1/a এর ভ্যালু। এখন উভয় পক্ষকে বর্গ করে, সো a প্লাস 1/a তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2√2 তার হোল স্কোয়ার। দেখো এখানে কিন্তু এখন বর্গের সূত্র হয়ে যায় a প্লাস b তার হোল স্কোয়ার। সো আমরা কি লিখতে পারি, বা a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস হচ্ছে b স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 8। এখন a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার যেহেতু চিহ্ন একই, আমরা একসাথে লিখে ফেললাম 2। একে যদি এ দ্বারা ভাগ করা হবে 1, এই 1 গে গুণ হবে 2 এর সাথে, সমান হবে 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 8। এখন উভয় পক্ষে 2 বিয়োগ করে, সো বিয়োগ করলে হবে a স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 - 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 6। এটাই হচ্ছে তোমাদের প্রসেস 1 এর মাধ্যমে পাওয়া উত্তর, অপশন হচ্ছে এ। এখন আমরা প্রসেস 2 এর মাধ্যমে সমাধান করব। প্রসেস 2টা হচ্ছে অনুসিদ্ধান্ত প্রয়োগ করে। তো অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে গেলে তো আমরা এক রাশি কিংবা এক চলকের উপর তো অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি না। আমাদের প্রয়োজন হবে অবশ্যই একটা সুসংগঠিত রাশি, অবশ্যই এটাতে অনুসিদ্ধান্ত প্রয়োগ হবে। আমি তোমাদের বলেছিলাম এইখানে যে রাশিটা দেওয়া আছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, যদি এখানে a কে আমরা a ধরি এবং 1/a কে যদি b ধরি, তাহলে এখানে রাশিটা হয় a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমরা যখন বীজগাণিতিক রাশি অধ্যায় পড়েছি, সেখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত জেনেছি। সেটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুইটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে আমি এখন প্রসেস 2 দেখাবো। যদি a সমান a হয়, 1/a সমান b হয়, তবে এই দুইটা অনুসিদ্ধান্তর মতো করে আমরা এখানে লিখতে পারি a প্লাস 1/a তার হোল স্কোয়ার মাইনাস 2a 1/a, এটা হচ্ছে একটা। আর একটা হবে a মাইনাস 1/a তার হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু হচ্ছে 1/a, এটা হচ্ছে 2। এখন এই প্রথম অনুসিদ্ধান্তটা অর্থাৎ ধনাত্মক মান ব্যবহার করে আমি সমাধান করব, ঠিক আছে। তার আগে আমি এই দ্বিতীয় অনুসিদ্ধান্তটা ব্যবহার করে সমাধান করে নিই। সমাধান করার ক্ষেত্রে এইখানে দেখো যে রাশিটা দেওয়া আছে a মাইনাস 1/a, তাহলে এই মানটা আমাদের প্রথমে বের করতে হবে। আমরা যখন প্রসেস 1 সমাধান করেছিলাম, তখন সেখান থেকে a প্লাস 1/a এই মানটা পেয়েছিলাম, যেটা কিনা এই অনুসিদ্ধান্তে অ্যাপ্লাই করা যায়, সেটা আমি দেখাবো। তো আমাদের প্রয়োজন একটা ঋণাত্মক মান। তো ঋণাত্মক মানটা আমরা এখানে বের করে নিই। এখান থেকে আমরা দুইটা মান কিন্তু পেয়েছিলাম। একটা হচ্ছে দেওয়া ছিল a ইজ ইকুয়াল টু হচ্ছে 2√+1, আর 1/a যেটা আমরা পেয়েছি √2 - 1। এখন আমাদের প্রয়োজন ঋণাত্মক মান। তো মাইনাস 1/a ইজ ইকুয়াল টু হবে 2। ঠিক এটার মতো করে তুমি যদি এখানে বিয়োগ করো, তবে সেটা হবে 2। এখানে পাইছি 2, তো অনুসিদ্ধান্তে তুমি ব্যবহার করো 2 স্কোয়ার প্লাস 2। একে যদি এ দ্বারা ভাগ করা হবে 1, 1 ইন্টু 2 সমান হচ্ছে 2। সো এখন যদি ক্যালকুলেশন করো, তাহলে হবে 4 প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 6। প্রসেস 2 অনুসিদ্ধান্তের একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে হয়েছে 6, যেটা কিনা প্রসেস 1 এর মতো সেম উত্তর।
এখন চলো ধনাত্মক মানটা অ্যাপ্লাই করি। তো আমরা প্রসেস 1 এ পেয়েছিলাম a প্লাস 1/a ইকুয়াল হচ্ছে 2√2। আমরা এখানে ব্যবহার করব 2√2 তার স্কয়ার মাইনাস 2। এখানে 1 কে এ দ্বারা ভাগ করলে হবে 1, আর 1 ইন্টু 2 সমান সমান 2। আমরা যখন প্রসেস 1 সমাধান করেছিলাম তখন 2√2 এর বর্গ পেয়েছিলাম 8। সো আমরা এখানে লিখতে পারি 8 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 6। প্রসেস 2 এ অনুসিদ্ধান্ত প্রয়োগ করার ক্ষেত্রে 2 নম্বর অনুসিদ্ধান্তটা সেম উত্তর আসছে 6। এটা হচ্ছে প্রসেস 2। চলো আমরা এখন প্রসেস 3 এর মাধ্যমে সমাধান করি। প্রসেস 3 a এর মান ব্যবহার করে দেওয়া আছে a ইকুয়াল টু √2 প্লাস 1। এখন উভয় পক্ষে বর্গ করে যদি বর্গ করি তাহলে হবে a স্কয়ার ইকুয়াল টু √2 স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু হচ্ছে 1 প্লাস হচ্ছে 1 স্কয়ার। এখন তুমি এটাকে ক্যালকুলেশন করো, বা a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2 প্লাস 1 প্লাস হচ্ছে 2√2 ইকুয়াল টু আমরা এটাকে লিখতে পারি 3 প্লাস 2√2। আমরা পাইছি a স্কয়ারের মান। এখন এখানে যে রাশিটা আছে এই a স্কয়ারের একটা বিপরীত রাশি এখানে আছে, তো অবশ্যই বিপরীত রাশি বের করতে হবে। আর বিপরীত রাশি কিভাবে বের করতে হয় সেটা আমরা প্রসেস 1 এ দেখিয়েছি। তো এটার বিপরীত রাশি হবে 1/a স্কয়ার সমান সমান হচ্ছে 3 মাইনাস 2√2। কিভাবে 3 মাইনাস 2√2 হয় সেটা প্রসেস 1 এ আমি কিন্তু তোমাদের ভেঙে দেখিয়েছি। আমি এখানে লিখলাম না, জাস্ট লিখে দিচ্ছি। আমরা বিপরীত রাশির মান এখানে পেয়ে গেছি। প্রশ্নে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান। তো এখানে দেখো a স্কয়ারের মানও রয়েছে, 1/a স্কয়ার মানও কিন্তু রয়েছে। তো মান বসাও, তাহলে হবে 3 প্লাস 2√2 প্লাস হচ্ছে 3 মাইনাস 2√2। সো প্লাস 2√2 মাইনাস 2√2 কাটা যাবে, থাকবে 3 প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 6। এটা প্রসেস 3 এর মাধ্যমে পাওয়া হচ্ছে উত্তর। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো। ABC সমকোণী ত্রিভুজের কোণ B সমকোণ এবং tan A ইকুয়াল টু হচ্ছে √3 এবং sin 2a মান কত হবে? চাওয়া হয়েছে sin 2 এর মান। আর আমরা sin 2a ইকুয়াল টু একটা সূত্র জানি, সেটা হচ্ছে 2 ইন্টু sin a ইন্টু হচ্ছে cos a। এখন এই মানটা পাওয়ার জন্য যদি কোনোভাবে এখানে যে অনুপাতটা দেওয়া আছে সেই অনুপাত থেকে এই সাইন এর মান জানা যায়, তবে সেই সূত্রের সম্পর্কের মাধ্যমে cos এর মান জানা যাবে। তো আমরা লিখতে পারি দেওয়া আছে tan a ইকুয়াল টু হচ্ছে √3। এখন tan a সমান সমান আমরা জানি sin a বাই হচ্ছে cos a সমান সমান হচ্ছে √3। এখন আর গুণন করে, তো sin a ইকুয়াল টু হচ্ছে √3 cos a। এখন উভয় পক্ষে বর্গ করলে হবে sin স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 3 cos স্কয়ার a। এই পর্যন্ত আমরা এটা রেখে দিলাম। তার পরবর্তীতে আমি বলছিলাম যে সাইনের সাথে cos এর সূত্রের মাধ্যমে সম্পর্ক আছে। সেই সূত্রটা কি? আমরা জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1। এখানে সাইনের ভ্যালু কত পাইছি? 3 cos স্কয়ার a। তো আমরা এটা এখানে লিখতে পারি 3 cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1। 3 cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান আমরা লিখতে পারি 4 cos স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1। এখন উভয় পক্ষে 4 দ্বারা ভাগ করলে হবে cos স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1/4। এখন উভয় পক্ষে বর্গমূল করলে হবে cos a ইকুয়াল টু হচ্ছে হাফ। তো আমরা cos এর মান পেয়ে গেছি। এখন এই cos এর মানটা যদি এখানে যে sin a ইকুয়াল টু √3 cos এ আছে সেখানে বসাই, তাহলে sin এর মান পাওয়া যাবে। যদি
সাইনের মান পাওয়া যায়, তবে cos-এর মান ব্যবহার করে এই sin 2 এর মান পাওয়া যাবে। সুতরাং আমরা লিখতে পারি sin a ইজ ইকুয়াল টু হচ্ছে 3√3 cos a সমান সমান √3 ইন্টু, এখানে cos-এর ভ্যালু হচ্ছে তোমার হাফ, সো √3/2 হচ্ছে সাইনের মান। এখন আমরা এখানে সাইনের মান জানি, এখানে cos-এর মান জানি, সো এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি। যদি সূত্রে অ্যাপ্লাই করি তাহলে হবে 2 ইন্টু সাইনের মান √3/2 ইন্টু হচ্ছে cos-এর মান, এখানে হচ্ছে হাফ, তো হবে 2√3/4 ইজ ইকুয়াল টু হচ্ছে √3/2। এটা হচ্ছে তোমাদের প্রসেস 1 এর মাধ্যমে প্রাপ্ত সমাধান। আনসার হচ্ছে অপশন সি, √3/2। চলো আমরা এখন প্রসেস 2 এর মাধ্যমে সেটা সমাধান করি। প্রসেস 2 এর সমাধানের ক্ষেত্রে আমরা এখানে যে অনুপাতটা দেওয়া আছে tan a ইজ ইকুয়াল টু √3, এটাকে অবহেলা, অবজ্ঞা, অবাঞ্ছিত করে আমরা এখানে কোন বিটা উপর ভিত্তি করে সমাধান করব। তো প্রসেস 2 এর ক্ষেত্রে এখানে যে ব্যাখ্যাটা দেওয়া আছে এবিসি ত্রিভুজের কোন বিটা হচ্ছে তোমার সমকোণ, ফলে এই যে এ এবং সি কোণটা আছে এই দুই কোণ হচ্ছে তোমার সূক্ষ্মকোণ। যদি সূক্ষ্মকোণ হয়, এখন ধরি কোণ এ ইজ ইকুয়াল টু এক্স, কোণ সি ইজ ইকুয়াল টু হচ্ছে 2x। কিভাবে ধরে নিছি, আমি যখন তোমার ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় অ্যাপ্লাই করেছিলাম তখন ইন্টারেস্টিং ওয়েতে বলেছিলাম যে এই দুইটা সূক্ষ্মকোণ এমন হতে পারে যে এই দুই সূক্ষ্মকোণের সমান, কিংবা একটা কোণ অন্যটার দ্বিগুণ, কিংবা একটা কোণ অন্যটার 1/3 1/4 হতে পারে। সো এইটা যদি এক গুণ হয় তবে এটা দ্বিগুণ হবে, ধরে নিচ্ছি আমরা এটা। এখন তিনটা কোণের পরিমাণ কিন্তু আমরা পেয়ে গেছি, এ বি সি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। সো এই এ বি সি ত্রিভুজের আলোকে আমরা লিখতে পারি কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। এখন লক্ষ্য করো এ বি সি প্রত্যেকটা কোণেরই কিন্তু এখানে মান আছে। সো আমরা লিখতে পারি কোণ এ প্লাস হচ্ছে কোণ বি প্লাস হচ্ছে কোণ সি ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, বা 3x ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, বা 3x ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, বা কোণ x ইজ ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। ক্যালকুলেশন করে আমরা এখানে পেলাম কোণ এ অর্থাৎ x এর মান সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। আমরা এখন বলতে পারি কোণ এ হচ্ছে 30 ডিগ্রি। তো আমি বলেছিলাম যে সূক্ষ্মকোণের যে সম্পর্কটা যদি এটা এক গুণ হয় তাহলে এটা হবে দ্বিগুণ। সো এ এর ভ্যালু পাইছি 30, ধরেছিলাম 2x মানে দ্বিগুণ, তাহলে এখানে কত হবে 60 ডিগ্রি। এখন যদি এই 60 আর হচ্ছে 30 যোগ করো তাহলে কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। এতক্ষণ পর্যন্ত আমি যা আলোচনা করছি সবকিছু সত্য। প্রশ্নে চাওয়া হয়েছিল sin 2a এর মান, আর আমরা সমাধান করে কোণ এর মান পাইছি 30 ডিগ্রি, তাহলে sin 2 ইন্টু 30 ডিগ্রি সমান সমান কত হবে sin 60 ডিগ্রি। আর আমরা 9.2 আলোচনা করার ক্ষেত্রে থিটা কোণ এবং অনুপাতের সাপেক্ষে একটা চার্ট ছিল, সেই চার্টে sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, যেটা কিনা প্রসেস 2 এর মাধ্যমে প্রাপ্ত। এই প্রশ্নের উত্তর √3/2, অপশন সি। আশা করি বুঝাইতে পারছি। 3 নাম্বার প্রশ্ন, একটি গাছের উচ্চতা 105 মিটার
যদি ঘাসটির ভূমিষ্ঠ মূল থেকে আনুভূমিক কোনো বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি হয় তবে ওই বিন্দু থেকে ঘাসটির মূলের দূরত্ব কত? প্রশ্নটা পড়ে আমরা বুঝতে পারতেছি এটা আসছে তোমাদের অধ্যায় 10 দূরত্ব এবং উচ্চতা থেকে। প্রশ্নটাকে আমরা যদি একটু চিত্রে বাস্তবমুখী ভাবে তুলে ধরি তাহলে হবে এ বি একটা ঘাস, এই গাছের উচ্চতা হচ্ছে 105। তারপর বলছে এই এ বি ঘাসের মূল, তো অনেকে আবার মূল খুঁজতে গিয়ে কনফিউশন হয়ে যাবে। আমরা তো জানি যে গাছের গোড়া থেকে মূল নিচের দিকে থাকবে, তো এটা অনেকে কনফিউশন থাকবে। তো এখানে মূল বলতে যেটা বুঝাইছে সেটা হচ্ছে গাছের গোড়াটাই, এই গোড়া থেকে আনুভূমিক কোনো বিন্দুতে, আনুভূমিক মানে ভূমির ন্যায় কোনো বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি। তো ধরে নিলাম এই এ বিন্দুর সাপেক্ষে ভূমির ন্যায় একটা বিন্দু হচ্ছে সি, এই সি বিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ হচ্ছে তোমার 60 ডিগ্রি। এখন এই সি বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে এই বিন্দু থেকে গাছের গোড়া অর্থাৎ বি পর্যন্ত দূরত্ব কত সেটাই নির্ণয় করতে বলছে। ধরি গাছের গোড়া থেকে এই সি বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স। এখন একটু লক্ষ্য করো এই সি কোণের সাপেক্ষে অর্থাৎ থিটা কোণের সাপেক্ষে এই ত্রিভুজের এটা হচ্ছে তোমার লম্ব আর এটা হচ্ছে ভূমি। যদি কোনো ত্রিভুজের লম্ব এবং ভূমি দেওয়া থাকে তো আমরা সেখানে tan থিটা অনুপাত অ্যাপ্লাই করতে পারি। তো tan থিটা সমান সমান আমরা জানি ওই যে ছন্দ ছিল টাকা লইয়া মানে হচ্ছে লম্ব ভাগিলেন হচ্ছে ভূমি। এখন এই tan থিটা ইকুয়াল টু এ বি ভাই বিসি অ্যাপ্লাই করার মতো তিনটা ভ্যালুই কিন্তু আছে। সো আমরা এখানে লিখতে পারি যে tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 105 বাই হচ্ছে এক্স, আর tan 60 সমান সমান আমরা জানি হচ্ছে √3। সো আমরা এটাকে লিখতে পারি x ইজ ইকুয়াল টু 105 বাই হচ্ছে √3। এখন এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের অবহিত করতে যাই, সেটা হচ্ছে যেহেতু অপশনের মানগুলো রোটে দেওয়া আছে, সো আমরা যে দূরত্বটা পেয়েছি ভগ্নাংশ আকারে সেই ভগ্নাংশটাকে এই √3 রূপান্তর করতে হবে। তো √3 রূপান্তর করার ক্ষেত্রে এক্স এর দূরত্বটাকে আমরা লিখতে পারি 35 ইন্টু √3 ইন্টু √3 ভাই হচ্ছে √3 সমান সমান হবে 35√3। এটাই হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর, অপশন হচ্ছে বি। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো, 2x - 5y = 3x + 3y = 1 সমীকরণ জোটের ক্ষেত্রে কোনটি সঠিক? প্রশ্নটা পড়েই আমরা বুঝতে পারতেছি যে এটা আসছে তোমাদের অধ্যায় 12 থেকে। আর অধ্যায় 12 থেকে অন্যান্য বছরগুলো যদি একটু লক্ষ্য করো, যেটা কিনা জুবায়ের ম্যাথ বই অ্যাড করা হয়েছে 2011-12, 14-15, 16-17, 17-18, 18-19, ইভেন 2024-25 দুইটা প্রশ্ন আসছে। তো এই অধ্যায়টা তোমাদের ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখন এই প্রশ্নে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে এই দুইটা সমীকরণ জোটের সমাধানযোগ্যতার শর্ত। সমাধানযোগ্যতার শর্তর ক্ষেত্রে অপশনে যে মানগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে এই সমীকরণের সমাধানযোগ্যতার শর্ত আলোকে আউটপুট। তো এইখানে প্রথম যে শর্তটা আছে সেই শর্তর আলোকে যদি আমরা বিবেচনা করি তবে আমরা জানি যদি এক্স এবং ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত অসমান হয় তবে সেই সমীকরণটা হবে তোমার সমঞ্জস। নির্ভরশীল এবং এটার ইউনিক বা একটি সমাধান থাকবে।
এই শর্তের আলোকে আমরা যদি x এর সহগের অনুপাত লিখতে যাই তবে হবে 2/1 নট ইজ ইকুয়াল টু -5 বাই হচ্ছে 3। দেখো বাম পক্ষে যেটা আছে সেটা হচ্ছে ট্রু, আর ডান পক্ষে যেটা আছে সেটা -5/3। তাহলে এই দুটো অসমান। যদি অসমান হয় তবে সমাধান যোগ্যতার এই যে তিনটা শর্ত আছে, এই তিনটা শর্ত ক্ষেত্রে অপশনে গিয়ে লক্ষ্য করবা যে অসামঞ্জস্য, যেটা কিনা এখানে নাই। অনির্দিষ্ট, এটাও নাই। অসংখ্য সমাধান আছে, না, এটার একটি সমাধান আছে। তো অপশন হচ্ছে ডি, যেটা নির্দিষ্ট সংখ্যক বা একটি সমাধান আছে। আনসার হচ্ছে ডি। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো। একটি বৃত্তাকার মাটির ব্যাস 2r মিটার। মাটির সীমানা ঘেঁষে একটি রাস্তা আছে। রাস্তা সহ মাটির ব্যাসার্ধ r হলে ক্ষেত্রফল কত বর্গ মিটার? প্রশ্নে দেওয়া আছে ব্যাস 2r, তাহলে আমরা লিখতে পারি ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু হচ্ছে r। এই r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল সমান সমান আমরা লিখতে পারি r স্কয়ার। এটা হচ্ছে r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল। এখন পরবর্তী বিষয়টা বোঝানোর জন্য আমি এটা চিত্রে এঁকে নেই। এটা হচ্ছে 2r ব্যাস বিশিষ্ট একটা বৃত্ত, যদিও বৃত্তটা সুষম হয় নাই। এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r। পরবর্তীতে রাস্তা সহ, যদি রাস্তা হয় তবে অবশ্যই এই বৃত্তের বাহিরে হবে। যদি বৃত্তের বাহিরে হয় তবে সেইখানেও আর একটা বৃত্ত হবে। এই বৃত্তটার কেন্দ্র থেকে এই পর্যন্ত যে ব্যাসার্ধটা দেওয়া আছে সেটা হচ্ছে r। যদি রাস্তা সহ বৃত্তের ব্যাসার্ধ r হয় তবে এই বৃত্তের ক্ষেত্রফল কি হবে? অবশ্যই পার r স্কয়ার। কোন প্রশ্নে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে এই যে এখানে যেটা আমি চিহ্নিত করতেছি, এই রাস্তার ক্ষেত্রফলটা কত। এই চিত্র অনুযায়ী আমরা দুইটা ক্ষেত্রফল পাইছি, হচ্ছে মাটির ক্ষেত্রফল আর একটা হচ্ছে রাস্তা সহ মাটির ক্ষেত্রফল। রাস্তা সহ মাটির ক্ষেত্রফলটা তোমার হচ্ছে এই মাটির ক্ষেত্রফল থেকে বড়। যদি আমরা রাস্তা সহ মাটির ক্ষেত্রফল থেকে এটা বাদ দিই তবে অবশ্যই রাস্তার ক্ষেত্রফলটা পাবো। সুতরাং আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার। যেহেতু পাই দুই জায়গায় আছে সুতরাং আমরা এটাকে লিখতে পারি পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এটা হচ্ছে তোমাদের এই প্রশ্নের উত্তর। অপশন হচ্ছে বি। 6 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। 6 + 11 + 14 + 17 + ... ধারাটির কোন পদ 392 হবে? এখানে যে ধারাটা দেওয়া আছে সেটা আমরা থেকেই বুঝতে পারতেছি এটা হচ্ছে তোমার সমান্তর ধারা। আর আমরা জানি সমান্তর ধারার প্রথম পদকে প্রকাশ করা হয় এ দ্বারা, সো এ ইজ ইকুয়াল টু লিখতে পারি 8। আর সমান্তর দ্বারা সাধারণ অন্তরকে প্রকাশ করা হয় ডি দ্বারা, ডি ইজ ইকুয়াল টু লিখতে পারি 11 - 8 সমান সমান হচ্ছে 3। এইখানে যে কোন পদ যা হয়েছে তোমার এন এর মান, এইখানে যে পদটা দেওয়া আছে এটা হচ্ছে এন তম পদ। তো আমরা এন তম পদ ইজ ইকুয়াল টু লিখতে পারি 392। আর এন তম পদ সমান সমান আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই সূত্রে অ্যাপ্লাই করার মতো প্রশ্নে যেটা চাওয়া হয়েছে n ছাড়া বাকি সবগুলোর মান কিন্তু আমাদের জানা আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি n তম পদ এখানে ছিল 392 ইজ ইকুয়াল টু 8 প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে 3। ক্যালকুলেশন করো। 392 ইজ ইকুয়াল টু হচ্ছে 8 প্লাস 3n মাইনাস 3 বা 3n প্লাস 5
ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 392। জাস্ট পক্ষগুলো পরিবর্তন করে লিখে ফেলছি। এখন উভয় পক্ষে 5 বিয়োগ করে, সো 392 মাইনাস 5। এখন যদি ক্যালকুলেটর ইউজ করি তাহলে হবে 392 মাইনাস 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 387। এখন উভয় পক্ষে 3 দ্বারা ভাগ করে, সো 387 ভাগ 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 129। এখানে যে 392 পদটা আছে সেটা হচ্ছে 129 নাম্বার। আনসার হচ্ছে বি, 129। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো। 2 মাইনাস 2 প্লাস 2 মাইনাস 2 প্লাস ডট 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 32 প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি কত? এই প্রশ্নটা তোমার 19-20 সালে আসছে। এখানে যে ধারাটা দেওয়া আছে সেটা হচ্ছে অল্টারনেটিভ ধারা। তো অল্টারনেটিভ ধারা কি, কিভাবে সমাধান করতে হয়, কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হয়, সেটা আমি যখন 19-20 সালে প্রশ্ন সমাধান করেছি সেখানে আলোচনা করেছি। তো আমরা ধারাটা এখানে লিখতে পারি প্লাস 2 মাইনাস 2 প্লাস 2 মাইনাস 2। এটা হচ্ছে একটা অল্টারনেটিভ ধারা। এখন প্রশ্নে যে 2n প্লাস n সংখ্যক পদের সমষ্টি চাওয়া হয়েছে, যা কিনা তোমার বিজোড়। এখন বিজোড় সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হবে। এখন 2 মাইনাস 2 প্লাস 2 মাইনাস 2 যেভাবে ধারাটা গঠন করা হয়েছে সেখানে অবশ্যই তোমার জোড় সংখ্যক পদ থাকবে। জোড় সংখ্যক পদ থেকে 2n প্লাস 1 একটা পদ তোমার বেজোড় থাকবে। যদি বেজোড় এবং জোড় পদ থাকে, এই দুইটা বিষয় জোড় পদের সমষ্টি এবং বেজোড় পদের যদি সমষ্টি যোগ করে দিই তবেই কিন্তু আমরা 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি পেয়ে যাব। সো আমরা লিখতে পারি প্রতিটি জোড় পদের যোগফল সমান সমান আমরা লিখতে পারি 2 প্লাস মাইনাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। জোড় তখনই হবে যখন সেখানে একটা থাকবে আর একটা থাকবে। সো এখানে হচ্ছে 2 একটা আর একটা পদ হচ্ছে মাইনাস 2, তো মাঝখানে যোগ, প্লাস 2 মাইনাস 2 যোগ করলে হবে 0। তাহলে দেখো ধারাটা কিন্তু চলমান ছিল, ডট ডট ডট। সো এইখানে কতগুলো পদ আছে সেগুলো কিন্তু আমরা জানি না, অবশ্যই সেগুলো জোড়পদ হবে। যদি জোড়পদ হয় আমরা ধরে নিই সেখানে n সংখ্যক জোড়পদ আছে, তো আমরা লিখতে পারি n সংখ্যক জোড়পদের যোগফল ইজ ইকুয়াল টু হবে n ইন্টু হচ্ছে 0 সমান সমান হচ্ছে 0। এইভাবে জোড়পদের সমষ্টিগুলো পাওয়ার পর সেইখানে গিয়ে দেখবা এই যে বেজোড় পদটা আছে সেই বেজোড় পদটা থাকবে। এই বেজোড় পদটাই হবে 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি। তো 2n প্লাস 1 সংখ্যক বেজোড় পদ সেটা হচ্ছে তোমাদের এই 2। সো আনসার হচ্ছে এই প্রশ্নের আলোকে অপশন এ ইজ ইকুয়াল টু হচ্ছে 2। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো। মডুলাস x-1 লেস দেন 1/5 এর জন্য কয়টি স্বাভাবিক সমাধান পাওয়া যাবে? প্রশ্নে চাওয়া হয়েছে কয়টি সংখ্যা চাওয়া হয়েছে। এখন প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পরম মানযুক্ত অসমতা। আর পরম মানযুক্ত অসমতার সমস্যা সমাধান থেকে আমরা যেটা জানি যে পরম মানযুক্ত অসমতা চিহ্নের পরে যে ভ্যালুটা আছে সেটা দুইটা ভ্যালু হবে, একটা হচ্ছে ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক। যদি ধনাত্মক এবং ঋণাত্মক দুইটা সংখ্যা হয় তবে এইখানে পরম মানযুক্ত অসমতাটা যে দেওয়া আছে এটাকে আমরা লিখতে পারি -1/5 লেস দেন x-1 লেস দেন 1/5। এটা লিখছি আমরা ইন্টারভাল আকারে। আরো প্রসেসে সমাধান করা যায়, যেটা কিনা আমি যদি একটু তোমার বিগত 10 বছরের প্রশ্ন বিশ্লেষণটা দেখাই, যে ইনইকুয়ালিটি থেকে আরো 2 বছর প্রশ্ন আসছে, এই 2 বছরে ভালোভাবে আলোচনা করেছি।
বছরগুলো হচ্ছে 2013-14, 14-15। তো ওই ক্লাসগুলো তোমরা করে নিও, তাহলেই আরো ভালো ধারণা পেয়ে যাবা। এখন অসমতার সমস্যা সমাধানের নিয়মাবলী থেকে আমরা জানি যে অসমতার উভয় পক্ষে একই সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ করলে সেই অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হয় না। যদি পরিবর্তন না হয় তাহলে আমরা লিখতে পারি -1/5 প্লাস 1 লেস দেন এক্স লেস দেন 1/5 প্লাস হচ্ছে 1। আমাদের প্রয়োজন হচ্ছে এক্স এর মান। তো এক্স এর মান পাওয়ার জন্য আমরা উভয় পক্ষে এই -1 কে বেনিশ করার জন্য এক যোগ করছি, যোগ করে এভাবে এটা লিখছি। তো এখন যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে হর হবে 5 -1 প্লাস 5 লেস দেন এক্স লেস দেন হর হবে 5 1 প্লাস 5 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 4/5 লেস দেন এক্স লেস দেন 6/5। এখন এক্স এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আছে ভগ্নাংশ আকারে। প্রশ্নে চাওয়া হয়েছে যে কয়টি, মানে সংখ্যা চাওয়া হয়েছে। এখন সংখ্যা তো আর ভগ্নাংশ আকারে হতে পারে না। তো এই উত্তরটা পূর্ণ সংখ্যায় নেওয়ার জন্য এইখানে যেটা ভগ্নাংশ আকারে দেওয়া আছে সেটাকে অবশ্যই দশমিকে নিতে হবে। তো আমরা এটাকে যদি ক্যালকুলেটর ইউজ করি তাহলে হবে 0.8 লেস দেন এক্স লেস দেন 6/5 সমান সমান হচ্ছে 1.2। তো এক্স এর ভ্যালুর বিস্তৃতিটা হচ্ছে তোমার 0.8 থেকে বড় এবং 1.2 থেকে ছোট। এখন যদি সংখ্যা রেখায় এই ভ্যালুটা তুমি পরখ করো তাহলে দেখবা এই 0.8 থেকে বড় এবং 1.2 থেকে ছোট একটাই মাত্র স্বাভাবিক সংখ্যা আছে, সেটা হচ্ছে 1। তাহলে এই প্রশ্নের আলোকে কয়টি স্বাভাবিক সমাধান পাওয়া যাবে? অবশ্যই একটি, অপশন হচ্ছে এ 1। আশা করি বুঝাইতে পারছি। 9 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু ax² প্লাস bx প্লাস c, যেখানে a নট ইকুয়াল টু 0 কে px প্লাস q দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে। এখানে ভাগশেষ চাওয়া হয়েছে। আর প্রশ্ন পড়ে আমরা বুঝতে পারতেছি যে এটা আসছে তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি থেকে, রিমাইন্ডার থিওরি অর্থাৎ ভাগশেষ উপপাদ্যের অংশ। এখন এই প্রশ্নটা সমাধান করার ক্ষেত্রে ধরি পি অফ এক্স এই ফাংশন অফ এক্স এর একটা উৎপাদক। যদি পি অফ এক্স প্লাস কিউ ফাংশন অফ এক্স এর একটা উৎপাদক হয় তবে আমরা রিমাইন্ডার থিওরি থেকে জানি এই ফাংশন অফ এক্স কে পি অফ এক্স প্লাস কিউ দ্বারা ভাগ করলে তখনই ভাগশেষ পাওয়া যাবে যখন কিনা পি অফ এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0 হবে। যদি 0 হয় তবে এটাকে আমরা ক্যালকুলেশন করে লিখতে পারি পি অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস কিউ, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস কিউ বাই পি। অর্থাৎ এইখানে যে ফাংশনে এক্সটা আছে সেই এক্স এর জায়গায় মাইনাস কিউ বাই পি বসালেই তবেই এই ফাংশনটার ভাগশেষ পাওয়া যাবে। সো আনসার হচ্ছে তোমাদের অপশন ডি মাইনাস কিউ বাই পি। আশা করি বুঝাইতে পারছি। 10 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। যদি a প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু 0 হয় তবে a b এর মান কত? প্রশ্নটা পরেই বুঝতে পারতেছি এটা তোমাদের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি থেকে আসছে। এই প্রশ্নটা একই অধিক প্রসেসে সমাধান করা যায়। তো আমরা প্রসেস 1 ঘন সম্পৃক্ত সূত্র প্রয়োগ করে সমাধান করব। সো আমরা লিখতে পারি দেওয়া আছে a প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু 8, a মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এখন উভয় সমীকরণের উভয় পক্ষকে ঘনমূল করে, এতদিন পর্যন্ত আমরা কি করছি বর্গমূল মানে রুট, এখন আমরা করব ঘনমূল 3 রুট ওভার করব। যদি ঘনমূল করি তাহলে হবে ঘনমূল a প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে ঘনমূল a। ঘনমূল করার পর আমরা এটাকে লিখতে পারি
এ প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 2, আর এটাকে যদি ঘনমূল করি তাহলে হবে রুট ওভার 3 এ মাইনাস বি তার হোল কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে ঘনমূল 0 কিউব। এটাকে তেমনি ভাবে আমরা লিখতে পারি এ মাইনাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। আমরা ঘনমূল থেকে কিভাবে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 2 লিখে ফেলছি, চলো সেটা একটু বিশ্লেষণ করি। দেখো এইখানে যে রাশিটা দেওয়া আছে সেই কিউবটা কির উপরে আছে, 8 এর উপরে আছে। যদি 8 এর উপরে থাকে তাহলে এইটা সমান সমান আমরা লিখতে পারি ঘনমূল 2 কিউব। অন্য বছর প্রশ্ন সমাধানের ক্ষেত্রে তোমাদের বলেছিলাম যে এই রুটের সাধারণ ভ্যালু হচ্ছে হাফ। যখন এই রুটের উপরে কোনো সংখ্যা থাকবে তখন এই রুটের ভ্যালু হবে সেই সংখ্যা, অর্থাৎ 1/3। তো এখানে কি আছে 3, তাহলে এখানে রুটের ভ্যালু কত 1/3 সমান সমান আমরা এটাকে লিখতে পারি 2 কিউব তার পাওয়ার হচ্ছে 1/3। এখন সূচকের ক্ষেত্রে তুমি যদি এই 3 ইন্টু 1/3 গুণ করো তাহলে কি হবে 2 টু দি পাওয়ার 3/3 সমান সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 1। তো 2 এর উপরে 1 লেখা যায় কথা, 2 লেখা তোমার একই কথা, এভাবেই হয়েছে এখানে 2, আর শূন্যের ক্ষেত্রে সেম ভাবে এখানে শূন্য হয়েছে। এখন আমরা এ প্লাস বি ইজ ইকুয়াল টু পেলাম হচ্ছে 2, আর এ মাইনাস বি ইজ ইকুয়াল টু পেলাম হচ্ছে 0। ধরি এটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করে সো 1 প্লাস 2 ইজ ইকুয়াল টু হবে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 2, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0 সমান 2a ইজ ইকুয়াল টু হচ্ছে 2 বা এ ইজ ইকুয়াল টু হচ্ছে 1। সো আমরা এর ভ্যালু পেয়ে গেছি। এখন এই এর ভ্যালু 1 নং সমীকরণে বসিয়ে, সো 1 নং সমীকরণ ছিল এ প্লাস বি ইজ ইকুয়াল টু 2 বা 1 প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 বা বি ইজ ইকুয়াল টু হচ্ছে 1। সুতরাং এ এবং বির ভ্যালু হচ্ছে 1 1। এটা হচ্ছে প্রসেস 1 এর মাধ্যমে উত্তর অপশন ডি। আমি বলছিলাম এই প্রশ্নটা আরো প্রসেস সমাধান করা যায়। তো 2 নাম্বার প্রসেসটা হচ্ছে সমীকরণ সিদ্ধ বা অপশন টেস্ট। সেটা কি, আমরা ক্যালকুলেশন করে পেয়েছি এর ভ্যালু 1, বির ভ্যালু 1। তো সমীকরণ সিদ্ধের ক্ষেত্রে আমরা র্যান্ডমলি একটা অপশন নিব। একটা অপশন বলতে আমরা যদি এ অপশনের এ ইজ ইকুয়াল টু 2 এবং বি ইজ ইকুয়াল টু 2 নেই, তো এই অপশনের দুইটা মান ব্যবহার করে যদি এইখানে সমীকরণগুলো সমান হয়, অর্থাৎ এল এইচ এস ইজ ইকুয়াল টু আর এইচ এস হয়, তবে আমরা বলতে পারবো যে অপশনের মানগুলো দ্বারা এই এল এইচ এস ইজ ইকুয়াল টু আর এইচ এস সত্য বলে প্রমাণিত হয়েছে সেই অপশন গুলোই হচ্ছে ওই প্রশ্নের আলোকে উত্তর। আমরা যেহেতু র্যান্ডমলি চুজ করব, এই ক্ষেত্রে তোমার প্রত্যেকটা অপশন এর মান দ্বারাই কিন্তু এই সমীকরণগুলো সিদ্ধ করতে হবে। এই ক্ষেত্রে প্রসেস 2 যখন তুমি অ্যাপ্লাই করতে যাবা তখন তোমার সময় বেশি লাগবে, যার জন্য অধিকাংশ শিক্ষার্থী চায় এভাবে সমীকরণ সমাধানের মাধ্যমে মানগুলো বের করার জন্য। জাস্ট প্রসেস 2টা হচ্ছে তোমার একটা হাতিয়ার যেটা তুমি বিপদের সময় অ্যাপ্লাই করতে পারো। আমরা এখান থেকে এর ভ্যালু পাইছি 1, বির ভ্যালু পাইছি 1। সো চলো আমরা এটা সমীকরণে বসাই। সো দেওয়া আছে এ প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 8। আমরা এর ভ্যালু নিচ্ছি 1 এবং বির ভ্যালু নিচ্ছি 1, এই দুইটা ব্যবহার করে। সো 1 প্লাস 1 তার কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 8 বা 2 টু দি পাওয়ার কিউব ইজ ইকুয়াল টু 8। সো এটাকে আমরা লিখতে পারি 8 ইজ ইকুয়াল টু 8, যা কিনা এল এইচ এস ইজ ইকুয়াল টু হচ্ছে আর এইচ এস। এটা হচ্ছে তোমাদের উত্তর। সো অপশন হচ্ছে ডি, প্রসেস 2 এর মাধ্যমে। 11 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, যদি y প্লাস 1/y ইজ ইকুয়াল টু 2 হয় তবে y এর মান কোনটি? এই প্রশ্নটা তোমার 10 নম্বর প্রশ্নের মতো দুইটা প্রসেসের সমাধান করা যায়। আমরা প্রসেস 1
ওয়াই এর মান বের করার মাধ্যমে এটা সমাধান করব। আর ওয়াই এর মান যদি বের করতে যাই তবে ওয়াই এর মান সম্পৃক্ত সমীকরণ লিখতে হবে, যেটা কিনা এখানে দেওয়া আছে। তো আমরা লিখতে পারি ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ইজ ইকুয়াল টু 2। এখন ক্যালকুলেশন করো, তবে হর হবে ওয়াই আর এখানে হবে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। এখন আর গুণন করে ওয়াই স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2y। এখন উভয় পক্ষে 2y বিয়োগ করে, সো ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। দেখো এইখানে যে সমীকরণটা দেওয়া আছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণ সমান সমান আমরা লিখতে পারি ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তো এটা হচ্ছে বর্গের সূত্র। এখন উভয় পক্ষে বর্গমূল করলে হবে ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 বা ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 1। সুতরাং এই প্রশ্নের আলোকে তোমার ওয়াই এর মান হচ্ছে 1, অপশন সি। এটা হচ্ছে প্রসেস 1 এর মাধ্যমে সমাধান। আমি বলছিলাম আরেকটা প্রসেসে সমাধান করা যায়। সেই সমাধান প্রক্রিয়াটা হচ্ছে যে সমীকরণ সিদ্ধ, যেটা কিনা এই 10 নং প্রশ্নে আমি আলোচনা করেছি। জাস্ট তোমাদের বলে দিছি জানানোর জন্য, সেটা তোমরা বাসায় করবা। 12 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, যদি ফাংশন অফ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0 হয়, তবে কে এর কোন মানের জন্য ফাংশন অফ 2 ইজ ইকুয়াল টু 0 হবে। এখানে প্রশ্নে চাওয়া হয়েছে এই কে এর মান, তাও আবার এই ফাংশন অফ মাইনাস 2 এর মাধ্যমে। তাহলে আমরা বলতে পারি যে এই কে এর মানটা তখনই পাওয়া যাবে যখন কিনা এই ফাংশন অফ মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 হবে। যদি ফাংশন অফ 2 ইজ ইকুয়াল টু 0 হয়, তবে আমরা লিখতে পারি ফাংশন অফ মাইনাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2 কিউব প্লাস কে মাইনাস 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু হচ্ছে মাইনাস 2 মাইনাস 8। কিভাবে লিখছি এটা? এটা দেওয়া ছিল ফাংশন আকারে। সো ফাংশনের ওয়াই হচ্ছে চলক। সো এই ওয়াই চলকের জন্য এই যে সমীকরণটা আছে সেটা সত্য। যদি ওয়াই এর মানের জন্য সত্য হয়, আর ওয়াই এর মানটা আসবে কার মাধ্যমে? এই মাইনাস 2 এর মাধ্যমে। যদি মাইনাস 2 এর মাধ্যমে আসে, তাহলে আমি ওয়াই এর জায়গায় এটা লিখতে পারি। সো মাইনাস 2 এখানে লিখছি, এটাই এখানে লিখছি। এখন যদি ক্যালকুলেশন করো তাহলে হবে মাইনাস 8 প্লাস 4k প্লাস 8 মাইনাস 8, বা আমরা লিখতে পারি 4k মাইনাস 8। এখন ফাংশন অফ মাইনাস 2 এর মাধ্যমে আমরা মান পাইছি 4k মাইনাস 8, আর আমরা ধরে নিয়েছিলাম ফাংশন অফ মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। যদি ফাংশন অফ মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 হয়, তবেই কে এর মান পাওয়া যাবে। তো আমরা লিখতে পারি সুতরাং 4k মাইনাস 8 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। কিভাবে লিখছি? ফাংশন অফ মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 আর ফাংশন অফ 2 থেকে এই মানটা পাইছি, তো এটা এখানে লিখছি, আর এই যে ফাংশনের 0 ছিল সেটা এখানে রয়ে গেছে। এখন যদি ক্যালকুলেশন করো 4k ইজ ইকুয়াল টু হচ্ছে 8, উভয় পক্ষে 4 দ্বারা ভাগ করলে হবে k ইজ ইকুয়াল টু হচ্ছে 2। সুতরাং এখানে যে সমীকরণটা আছে সেই সমীকরণে কে এর মান হচ্ছে 2, অপশন এ। 13 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, x by 2 plus y by 3 1 is equal to 1 x by 3 plus y by 2 সমীকরণটির সমাধান সেট কোনটি? দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ দেওয়া আছে দুইটা। তো এটা সমাধান করতে হবে, মানে তোমার x y এর ভ্যালু বের করতে হবে। ধরি x by 2 plus y by 3 is equal to হচ্ছে 1। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 6 3x plus 2y is equal to হচ্ছে 1, বা এটাকে আমরা লিখতে পারি 3x plus 2y is equal to হচ্ছে 6। ধরে নিচ্ছি 1 নং সমীকরণ। একইভাবে দ্বিতীয় সমীকরণ সমান সমান আমরা লিখতে পারি x by 3 plus y by 2 is equal to হচ্ছে 1। সেম ভাবে এটাকে ক্যালকুলেশন করো,
সিক্স, 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু হচ্ছে 1, বা এটাকে আমরা লিখতে পারি 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু হচ্ছে 6। এটা ধরে নিলাম 2 নম্বর সমীকরণ। এই যে দুইটা সমীকরণ পাইলাম, এই দুইটা সমীকরণ হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। তো আমরা জানি দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ এসএসসি জেনারেল ম্যাথ বইয়ের আলোকে 4টা প্রসেস সমাধান করা যায়। সেগুলো হচ্ছে প্রতিস্থাপন, আর গুণন, অপনয়ন, সরলরৈখিক পদ্ধতি। সবচেয়ে সহজ যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। আর অপনয়ন পদ্ধতিতে সমীকরণ সমাধানের ক্ষেত্রে আমরা যে নিয়মগুলো জানি তার মাঝে 1 নাম্বার হচ্ছে সমীকরণগুলোকে ভালোভাবে লক্ষ্য করতে হবে। লক্ষ্য করে সুবিধা মতো চলকের মান পাওয়ার জন্য 1 নং, 2 নং, 3 নং, 4 নং ড্যাশ 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 সমীকরণ হিসেবে এটা ধরে নিতে হবে। ধরে নেওয়ার পর সুবিধাজনক চলকের মান যোগ বিয়োগ করার মাধ্যমে সহজে যদি বের হয় তবে যোগ বিয়োগ করতে হবে, না হয় যদি প্রয়োজন হয় সুবিধাজনক চলকের মান বের করার জন্য ওই যে চলকটা অপনয়ন করব তার সহগ মেলানোর জন্য প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তো আমরা এখান থেকে ওয়াই এর মানটা বের করব, তাহলে এক্স কে ভাগ দিতে হবে। আর এখানে লক্ষ্য করো প্রথম সমীকরণের এক্স এর সহগ 3 এবং দ্বিতীয় সমীকরণের এক্স এর সহগ 2, যা কিনা অসমান, তাহলে অবশ্যই প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এখন যদি 1 নং সমীকরণের সহ পুরা সমীকরণটাকে যদি 2 দ্বারা গুণ করা হয়, একইভাবে 2 নং সমীকরণে পুরো সমীকরণটাকে যদি 3 দ্বারা গুণ করা হয় এবং গুণ করে যদি বিয়োগ করা হয় তবে ওয়াই এর মানটা সহজে পাবে। চলো সেটা করি। সো 1 নং ইন্টু 2, 2 নং ইন্টু হচ্ছে 3, এটা আমি এখানে লিখে দিছি। হলে হবে 6x প্লাস 4y ইজ ইকুয়াল টু হচ্ছে 6, 6x প্লাস 9y ইজ ইকুয়াল টু হচ্ছে 18। তার পরবর্তীতে বলছিলাম যে 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে, তো যদি বিয়োগ করি তাহলে হবে 6x প্লাস 9y ইজ ইকুয়াল টু হচ্ছে 18, 6x প্লাস 4y ইজ ইকুয়াল টু হচ্ছে 6। সো বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে, প্লাস 6 মাইনাস 6 কাটা যাবে, এখানে থাকবে তোমার 5y ইজ ইকুয়াল টু হচ্ছে 6। সো y ইজ ইকুয়াল টু হচ্ছে 6/5। সো y এর ভ্যালু পাইছি আমরা 6/5। এই ভ্যালুটা 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো 1 নং সমীকরণ হচ্ছে 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু হচ্ছে 6। সো 3x প্লাস 2 ইন্টু এখানে y এর ভ্যালু পাইছি 6/5 ইজ ইকুয়াল টু হচ্ছে 6, বা 3x ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 12/5 ইজ ইকুয়াল টু হচ্ছে 6, বা 3x ইজ ইকুয়াল টু হচ্ছে 6 মাইনাস 12/5, এটা আমরা এই পাশে লিখতেছি। 3x ইজ ইকুয়াল টু হচ্ছে 30/12/5, বা 3x ইজ ইকুয়াল টু হচ্ছে 18/5। এখন উভয় পক্ষে জি দ্বারা ভাগ করে, যদি জি দ্বারা ভাগ করো তাহলে হবে 18/5 ইন্টু হচ্ছে 1/3, বা x ইজ ইকুয়াল টু হবে 6/5। সুতরাং আমরা এখান থেকে x এর মান পাইছি 6/5 এবং y এর মান পাইছি 6/5। সো অপশন হচ্ছে তোমার সি। আশা করি বুঝাইতে পারছি। তো এটাও আরেকটা প্রসেসে সমাধান করা যায়, সেটা হচ্ছে ঠিক 10 নং সমীকরণের মতো, যে অপশন টেস্টের মাধ্যমে তুমি x এর ভ্যালু এখানে বসাইলা, যদি 1 আসে তাহলে এটা হবে উত্তর, যদি y এর ভ্যালু বসাও তাহলে যদি 1 আসে তবে এটা হবে উত্তর। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো, log √8 to the power 8 plus log 64 to the power 8
ইজ ইকুয়াল টু হোয়াট, মানে এই লগ থেকে একটা মান চাইছে। তো আমরা এটাকে লিখতে পারি, দেওয়া আছে লগ √8/8 প্লাস হচ্ছে লগ 64/8। দেখো এখানে একটু পেজ দেওয়া আছে, সেই পেজটা হচ্ছে ভিত্তি তার পাওয়ারের সমান না, আবার পাওয়ার তার ভিত্তির সমান না। পরবর্তী লাইনে আমরা একটু টেকনিক কাটে এটাকে লিখতে পারি, লগ 8⁻√8 তার স্কোয়ার প্লাস লগ 64√60। এই যে আমি 8 কে √8 তার হোল স্কোয়ার এবং 8 কে √64 লিখছি, এর দ্বারা কি কোনো মানের পরিবর্তন হয়েছে? না। দেখো এখানে রোটের ভ্যালু কত, হাফ, যা আছে এই 8 এর উপরে পাওয়ার হিসাবে আমি এখানে লিখতেছি, এই যে এই বিষয়টা। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে ½ 2। এখন পাওয়ারে পাওয়ারে গুণ করো তাহলে কি হবে, 2/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 8⁻1 ইজ ইকুয়াল টু 8। তাহলে পরিবর্তিত যে মানটা আমরা লিখছি, যা কিনা এই 8 এর সমান, তো এখানে মানের কোনো পরিবর্তন হয় নাই। তেমনি ভাবে তুমি এটা ক্যালকুলেশন করো, দেখবে এইটি আসতেছে। এখন সাধারণ সমীকরণের মতো সমাধান করো, লগ 8⁸ √8 2 প্লাস হচ্ছে লগ 64 তার পাওয়ার হচ্ছে 64, আর এখানে রুটের ভ্যালু হচ্ছে হাফ। পরবর্তীতে ক্যালকুলেশন করে আমরা এখন যে লগ সম্পৃক্ত রাশিটা পাইছি, সেখানে গিয়ে ঘাতের লগে সূত্র জানি, সেটা হচ্ছে, সূত্রটা ছিল এমন, লগ a⁴m তার পাওয়ার হচ্ছে r। তো এর পরবর্তী সূত্রের যে অপর পক্ষ ছিল সেটা হচ্ছে r log a⁴m, অর্থাৎ এইখানে যে সূচকটা আছে সেই সূচকটা সামনে চলে আসে। তাহলে এটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, সমান সমান লিখতে পারি log √8 প্লাস হাফ ইন্টু হচ্ছে log 64/64। এই পর্যন্ত লেখার পর আমাদের আর একটা সূত্র ম্যাচিং করতেছে, সেটা হচ্ছে log 1 এর সূত্র, log a⁴a ইজ ইকুয়াল টু হচ্ছে 1। যদিও এটা আমি অন্যান্য প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আলোচনা করেছি। তো এখানে একটা বিষয় লক্ষ্য করো, বৃত্তি এবং পাওয়ারে মানে সেম, এখানে বৃত্তি হচ্ছে 8, এখানে পাওয়ার 8, তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি 1। তাহলে কি হবে, 2 × 1 প্লাস হাফ ইন্টু 1 ইজ ইকুয়াল টু 2 প্লাস হচ্ছে হাফ, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 4 + 1/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 5/2। এই প্রশ্নের উত্তর, সুতরাং অপশন সি 5/2। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো, একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব a সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? আমি যদি একটু চিত্রটা আঁকি, ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি ই এফ হচ্ছে একটা সুষম ষড়ভুজ। এই ষড়ভুজের এই ও থেকে তোমার ওসি পর্যন্ত দূরত্ব হচ্ছে a সেন্টিমিটার। একইভাবে এখানে ও বি, ও এ, ও এফ, ও ই, ও ডি এর দূরত্ব হচ্ছে a সেন্টিমিটার। প্রশ্নে চাওয়া হয়েছে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। আর আমরা জানি যে সুষম ষড়ভুজের প্রত্যেকটা বাহু সমান। যদি প্রত্যেকটা বাহু সমান হয় আর সুষম ষড়ভুজের বাহুর সংখ্যা যদি n দ্বারা প্রকাশ করা হয়, তবে আমরা n = লিখতে পারি 6। বাহু এবং কোণের উপর ভিত্তি করে সুষম বহুভুজের ক্ষেত্রফলের সূত্র আছে, সেটা হচ্ছে n²/4 ইন্টু হচ্ছে cot 180°/n। এই সূত্রটা আসলে কি বোঝায়, হচ্ছে n হচ্ছে বাহুর সংখ্যা, এখানে বলছে সুষম ষড়ভুজ। এখন যদি পঞ্চভুজ বলতো তাহলে n = অবশ্যই হতো সেখানে 5, আর এ হচ্ছে এই
কৌণিক বিন্দু আর তার কেন্দ্রের দূরত্ব, আর এন হচ্ছে এখানে বাহু সংখ্যা, তো বললামই। এখন এখানে ব্যবহার করো এন ইজ ইকুয়াল টু কত, এখানে 6, সো 6 ইন্টু স্কোয়ার বাই হচ্ছে 4 ইন্টু হচ্ছে খট 180 ডিগ্রি বাই হচ্ছে 6, আমরা এটাকে লিখতে পারি 6 স্কোয়ার বাই 4, আর কট হবে এখানে 30 ডিগ্রি, বা আমরা এটাকে লিখতে পারি 6 স্কোয়ার বাই 4 কট 30 সমান সমান আমরা জানি হচ্ছে √3। এখন যদি ক্যালকুলেশন করো তাহলে হবে ই স্কোয়ার বাই হচ্ছে 2 ইন্টু √3 সমান সমান আমরা এটাকে লিখতে পারি 3√3/2 আর স্কোয়ার। সো আনসার হচ্ছে তোমাদের অপশন বি। আশা করি বুঝাইতে পারছি। তো আজকের ক্লাসটা অত্যন্ত ধৈর্য সহকারে করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি যে এই ক্লাসটা অনেক তোমাদের জন্য উপকারী হবে, পাশাপাশি তোমাদের প্রস্তুতিকে আরো গুছানোর জন্য যে জুবাইর স্মিথ বইটা লেখা হয়েছে সেটা কালেক্ট করে নিও। আর আমি তোমাদের ফোর্স করব না যে তুমি আমার কোর্সে ভর্তি হও। তুমি যদি আমার থেকে অন্য কোনো জায়গায় ভালো কোর্স পাও সাস্টের জন্য, তবে সেখানেই ভর্তি হও। আমি তোমাদের জাস্ট একটা রিলেশন তৈরি করে দেখাচ্ছি যে আমার কোর্সটা কতটুকু ইফেক্টিভ।